গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আর আমি এটাও আশা করছি যে তোমরা এর আগের ভিডিওটা দেখে এর আগের অঙ্কগুলো সব করে নিয়েছো। তো আজকে আমরা তার পরের অংশটা কিভাবে করতে হবে সেটা শিখে নেব। দেখো, এখন আমরা যে প্রশ্নমালাটা করছিলাম সেটা হচ্ছে কোষে দেখি 1.1 তোমাদের বীজগণিতের প্রথম চ্যাপ্টার। তো দেখো কিভাবে আমরা 6 এর অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো 6-এর 1 অঙ্ক শিখতে হলে প্রথম অঙ্কটা ভালো করে পড়তে হবে, পড়ে কি বলেছি সেই মানেটাকে বুঝে নিতে হবে। আর ওটা করে নিচ্ছি। দেখো, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এই অঙ্কগুলো আমাদের একটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার আমরা জানি, ax² + bx + c = 0। এই আকারের সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা একটা চলরাশি হিসেবে ধরে নেব x কে। তাহলে এখানে কোনটাকে ধরবো? দেখো, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটোর মধ্যে একটাকে আমরা চল হিসেবে ধরে নেব। তো কোনটাকে ধরবো? আরেকবার পড়ো, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে কোনটাকে ধরবো? প্রস্থটাকে যদি ধরে নিই তাহলে দৈর্ঘ্যটাকে আমরা খুব সহজে লিখতে পারবো। তর্ক করে লাভ নেই। কেউ যদি বলে যে আমি দৈর্ঘ্যটা ধরবো তাও হবে, তো সেখান থেকে প্রস্থ নিশ্চয়ই লেখা যাবে। কিন্তু আমরা যদি প্রস্থটাকে ধরে নিই তাহলে এই ক্ষেত্রে সরাসরি শর্তটাকে প্রয়োগ করতে পারছি। তাহলে এখানে ধরে নিচ্ছি প্রস্থটা হচ্ছে x মিটার। অতএব একটাই যেহেতু চল ধরবো আমরা, তাহলে অন্য চলটাকে আমরা এখান থেকে পেয়ে যাব। কিভাবে পাবো? না, দৈর্ঘ্যটা পরিষ্কার বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে আবার পড়ে নাও, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। বেশি মানে কিন্তু প্লাস, x + 3, ঠিক আছে। কম মানে হচ্ছে মাইনাস, আর গুণ বলা থাকে 3 গুণ, তার মানে 3 দিয়ে গুণ, ঠিক আছে। তো তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়েই গেলাম। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি পেয়ে যাই তাহলে তার কর্ণটা আমরা কি করে বার করতে পারি? কর্ণ কি করে বার করতে পারি? দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, আর সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে কর্ণ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে, এর অতিভুজের সূত্র আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে এখানে আমরা শর্তটা লিখতে পারবো যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান হচ্ছে কর্ণ স্কয়ার। এটা কর্ণের সূত্র হিসেবেও আমরা মনে রাখতে পারি। এখানে কর্ণটা দেওয়া আছে 15। এইটাকে একটু সরল করে আমরা এই দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যেতে পারবো। এর আগের অঙ্কগুলোতেও আমরা সেইভাবে করেছিলাম। তো দ্বিঘাত সমীকরণের আকারে তোমরা নিশ্চয়ই এতক্ষণ নিয়ে চলে গেছো, আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম এই পর্যন্ত করি। তো দ্বিঘাত সমীকরণ দেখো, x² প্লাস 2 × x × 3 প্লাস 3 স্কয়ার, ঠিক আছে, প্লাস x² ইকুয়াল টু হচ্ছে 15 স্কয়ার। x² প্লাস x², তাহলে 2x², 3 2 6 x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 15 15 আমরা জানি 225। তাহলে 2x² প্লাস 6x, 225 এদিকে আসছে তাহলে মাইনাস হবে। তাহলে 225টা যদি মাইনাস হয় তার সঙ্গে 9 যোগ আছে, তাহলে এটা হবে 216 মাইনাস, তাহলে মাইনাস 216 সমান 0। তো এটা দ্বিঘাত সমীকরণের আকারই আছে, আমরা পেয়েছি। কিন্তু একটা জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যদি প্রত্যেকটা পদ একই সংখ্যা দিয়ে ভাগ হয়ে যায় তো সেই ভাগটা আমরা করে দিয়ে সমীকরণটাকে সরল আকার দেব, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যদি এটা আমরা না করি তাহলে অঙ্কটা আমাদের একটু পদ্ধতিগত কোনো ত্রুটি হবে না, কিন্তু অঙ্কটা করার জন্য মানে ক্যালকুলেশনের জন্য অঙ্কটা জটিল হয়ে যাবে। সেই জন্য এটা যখনই আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা পদ একই সংখ্যা দিয়ে ডিভাইড করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে, তাহলে সেটা দিয়ে ভাগ করে আমরা সমীকরণটাকে নেব। তাহলে x² প্লাস 3x 2 দিয়ে ভাগ করতে পারছি,
108 সমান হচ্ছে 0। তাহলে এটাই আমরা অ্যান্সার রাখবো। ঠিক আছে, তারপরে দেখো 6 এর 2 তো 6 এর 2 একবার পড়ে নাও। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় আরো 4 কেজি চিনি বেশি পেতেন তবে কত কিগ্রা প্রতি চিনির দাম এক তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। 1 কিগ্রা চিনির দাম 1 টাকা কমে যেত, তাহলে 4 কেজি চিনি তিনি বেশি পেয়েছেন। তাহলে এখানে আমরা কি করব, এই যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছেন, কত কিগ্রা চিনি কিছু বলে দিল না। তাহলে এইখানটাতে দেখো যদি ওই টাকায় আরো 4 কেজি, তাহলে ওই টাকায় মানে ওই 80 টাকায় আরো 4 কেজি বেশি চিনি পেত। তাহলে আমরা ধরে নিচ্ছি তিনি 80 টাকায় x কেজি চিনি কিনেছিলেন, x কেজি চিনি কিনেছেন। তাহলে x টাকায় যদি x কেজি চিনি কিনে থাকেন, তাহলে এখান থেকে আমরা 1 কেজি চিনির দাম বার করতে পারবো। তাহলে 1 কেজি চিনির দাম নিশ্চয়ই পারবো। 80 x কেজি চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম আমরা নিশ্চয়ই জানি 80 বাই, মনে করো 10 কেজি, এইভাবে ভাবতে পারি, মনে করো 10 কেজি চিনির দাম 80 টাকা। তো 10 কেজি চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 80 বাই 10 মানে 8 টাকা। তো 80 বাই 10 মানে 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে এখানেও তাই করব, x দিয়ে আমরা ভাগ করব। তাহলে 1 কেজি চিনির দাম হবে 80 বাই x টাকা। এইবার বলেছি যদি আরো 4 কেজি চিনির দাম চিনি বেশি পায়, তাহলে 4 কেজি চিনি যদি বেশি হতো, 4 কেজি চিনি বেশি পেলে 1 কেজি চিনির দামটা তখন কত হয়ে যেত? 1 কেজি চিনির দাম হতো কত হতো একটু ভেবে বলো। তাহলে 80 টাকায় তখন কত কেজি চিনি হচ্ছে? x প্লাস 4 কেজি। 80 টাকায় তখন চিনি হচ্ছে, ওই টাকায় বলে দেওয়া আছে কিন্তু, ওই টাকাতেই x প্লাস 4 কেজি। তাহলে 80 টাকায় x প্লাস 4 কেজি। তাহলে 80 টাকায় যখন x কেজি চিনি পাচ্ছে, তখন দাম হচ্ছে 80 বাই x টাকা। এবার 80 টাকাতে যখন x প্লাস 4 কেজি চিনি পাচ্ছে, তখন প্রত্যেক কেজি মানে এক এক কেজির দাম হবে নিশ্চয়ই x 80 বাই x প্লাস 4 টাকা, তাই নাকি? তাহলে 1 কেজি চিনি আমি পাচ্ছিলাম 80 বাই x টাকায়, এখন পাচ্ছি 80 বাই x প্লাস 4 টাকা। আর ওখানেই আবার দেওয়া আছে তবে প্রতি কেজি মানে 1 কেজি চিনির দাম 1 টাকা কম হচ্ছে। তার মানে এখানে যা দামটা হচ্ছিল এখানে তার থেকে 1 টাকা কম, মানে এর মধ্যে 1 টাকা কম আছে, মানে এটা কম এটা বেশি। সবসময় আমরা এটা দেখে নেব সমীকরণ গঠন করার সময় যে এই দুটোর মধ্যে কোনটা বেশি। তাহলে এইটা বেশি দাম নিচ্ছিল, এটা তার থেকে কম দাম নিচ্ছে, তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই 1 হবে, কারণ এটাতে 1 টাকা কম পাচ্ছি। তাহলে শর্তটা হবে কি হবে? 80 বাই x মাইনাস 80 বাই x প্লাস 4 সমান হচ্ছে 1। এবার নিশ্চয়ই এটাকে সরল করে, কারণ দ্বিঘাত সমীকরণের আকার উত্তর সবসময় বলেছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে দিতে, তাহলে এই আকারে উত্তরটা দিতে হবে। তাহলে আমরা এখানে লসাগু পাচ্ছি x * x প্লাস 4, উপরে পাচ্ছি 80 * x প্লাস 4 মাইনাস 80 * x সমান হচ্ছে 1। তাহলে পাচ্ছি দেখো 80x প্লাস 4 * 8 = 32 0 মাইনাস 80x সমান হচ্ছে, কোনাকুনি গুণটাও করে নিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করে নিলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 4x হলো। 80x টা তো কেটেই গেল। তাহলে আমরা 320 টাকে বরঞ্চ ওইদিকে পাঠিয়ে দিই, ওইগুলোকে এদিকে না নিয়ে এসে, কারণ ওইগুলো নিয়ে এলে আবার মাইনাস হয়ে যাবে। তো 320 টাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা এই দিকটা লিখছি, তাহলে x স্কয়ার প্লাস 4x। এবার 320 টাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 320 এখানে প্লাস আছে, ওইদিকে গেলে নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে, সমান এইদিকে তখন তার কেউ থাকছে না, এই দিকটাকে আমরা পুরো ওইদিকে লিখছি, তাহলে এইদিকে কিছু থাকছে না মানে 0। তাহলে এটাই দ্বিঘাত সমীকরণ। একবার দেখে নেবে এটা 320,
একবার দেখে নেবে এখানে প্রত্যেকটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। তো এখানে যেহেতু কিছু নেই তার মানে একই সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না, তার মানে এটাকেই আমরা উত্তর হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো 6-এর অঙ্কটা আমরা কিভাবে করব। অঙ্কটা আগে পড়ে নেবে। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে 2 ঘন্টা কম সময় লাগবে বলে দিয়েছে যদি গতিবেগটা 5 কিলোমিটার বেশি হয়। তাহলে এখানে আমরা কি করব, দুবার সময়টা বের করব। একবার যে গতিবেগে গেছে সেটাকে আমরা x ধরে নিয়ে একবার সময় বের করব, আর একবার 5 কিলোমিটার বেশি গতিবেগ হলে আর একটা সময় বের করব। তো দুটো সময়ের মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই 2 হবে। তাহলে কি শর্ত হলো, ধরে নিচ্ছি আমরা ট্রেনটির গতিবেগ হচ্ছে, ট্রেনটির বেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 300 কিলোমিটার যাচ্ছে, তাহলে 300 কিমি যেতে সময় লাগবে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে ভাববো, ধরো একটা ট্রেন 100 কিলোমিটার বেগে যাচ্ছে, তো এইভাবে ভেবে নাও 100 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে 300 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, নিশ্চয়ই 3 ঘন্টা। আমরা বুঝতে পেরে যাচ্ছি 3 ঘন্টা, কারণ 100 কিলোমিটার যদি 1 ঘন্টা যাই, আবার 100 কিলোমিটার 1 ঘন্টা, আবার 100 কিলোমিটার 300 কিলোমিটার যেতে 3 ঘন্টা। তো আমরা এইভাবে না ভেবে যদি এইভাবে ভাবি যে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে, গতিবেগ 100 কিলোমিটার, তাহলে 300 বাই 100, বা গতিবেগ যদি 10 কিলোমিটার হয় তাহলে 300 বাই 10। তাহলে এখানেও তাই, যেহেতু গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে সময়টা লাগবে 300 বাই x ঘন্টা। ঠিক আছে, অথবা আমরা একটা পদার্থবিদ্যার একটা সূত্রও জানি যে টাইম t ইকুয়াল টু হচ্ছে s বাই v, সময় হচ্ছে বা v ইকুয়াল টু হচ্ছে st, সরি s ইকুয়াল টু হচ্ছে vt। এই সূত্রটা দিয়েও আমরা অঙ্কটা করতে পারি, s ইকুয়াল টু হচ্ছে vt। যাই হোক, 300 কিলোমিটার যেতে সময় লাগছে এমনিতে 300 বাই x ঘন্টা। এখন গতিবেগ x প্লাস 5 কিমি পার ঘন্টা হলে 300 কিমিতে সময় লাগবে, কত সময় লাগবে, 300 বাই ওই যে t ইকুয়াল টু s বাই v, v মানে এখানে বেগটা বেড়ে গেল x প্লাস 5, তাহলে 300 বাই x প্লাস 5। আগের অঙ্কটা এই অঙ্কটা একই হলো নাকি? তো উত্তরটা দেখো, আবার দেখো অঙ্কটা আরেকবার পড়ো। দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগছে, এটাতে কম সময় লাগছে, তার মানে এটা বেশি সময় ছিল। তাহলে সব সময় আমরা যখন শর্ত লিখবো তখন দুটোর মধ্যে ডিফারেন্সটা যদি আমাদের বলে দেওয়া থাকে এটাই কম লেগেছে, তাহলে এইটা মাইনাস এইটা সমান হচ্ছে 2। তাহলে 300 বাই x প্রথম সময় লেগেছিল, পরে সময় লাগলো 300 বাই x প্লাস 5, তার মানে এটা সমান হবে 2, কারণ প্রথমটাতে সবসময় বেশি মাইনাস কম, 2 ঘন্টা কম সময় লেগেছে পরেরটাতে। এইবার এটাকে একটু সরল করে দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যাব, এক্ষুনি যেভাবে আমরা করলাম তো সেইভাবে। তাহলে এটা তোমরা নিজে নিশ্চয়ই করতে পারবে, এটা নিজে দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 4-এর অঙ্কটা, অঙ্কটাকে পড়ে নাও। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে 336 টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে, কিন্তু আরো একটা কথা বলেছে যত টাকায় কিনেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। তাহলে ধরে নিচ্ছি যে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে x টাকায় ঘড়িটা কিনলেন। আবার একবার পড়ে নাও, যত টাকা ঘড়িটির ক্রয় মূল্য লাভ শতকরা তত টাকা। তাহলে লাভ কত হবে, একটা ওয়ার্ডকে পেরিয়ে গেলে কিন্তু হবে না, লাভ হচ্ছে শতকরা x টাকা। এই যে শতকরা x টাকা মানে x% লাভ, তাহলে আমরা লাভ হিসেবে কত টাকা পাবো, তাহলে মোট লাভ হবে x এর x%। সবসময় লাভ জানবে ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়, তাহলে ক্রয় মূল্য x টাকা,
তাহলে x এর x% হচ্ছে লাভ, তার মানে হচ্ছে x স্কয়ার বাই 100 টাকা। তাহলে শর্তটা কি হবে? শর্ত হচ্ছে আমরা জানি সবসময় ক্রয় মূল্য যুক্ত লাভ সমান বিক্রয় মূল্য। তার মানে x হচ্ছে ক্রয় মূল্য, লাভ হচ্ছে এটা, সমান হচ্ছে বিক্রয় মূল্য 336। ঠিক আছে, এইটাকে একটু সরল করে নেবে, কারণ দ্বিঘাত আকার বলতে এই আকারে আমাদের পৌঁছাতে হবে। তাহলে 100x প্লাস x স্কয়ার বাই 100 সমান হচ্ছে 336। একটু কোণাগুণি গুণ করে নেবে, তাহলে কোণাগুণি গুণ করলে আমরা পাচ্ছি 100x প্লাস x স্কয়ার সমান 336, তার সঙ্গে 100 গুণ করা মানে দুটো শূন্য। সাজিয়ে লিখতে হয় দ্বিঘাত সমীকরণ, প্রথমে স্কয়ার থাকে, তাহলে x স্কয়ার প্লাস 100x মাইনাস এটা এদিকে আসছে 33600 সমান হচ্ছে 0। এটাই দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এরপরে সমাধান করে নিতে পারো তুমি, দ্বিঘাত সমীকরণের সমাধান নিশ্চয়ই করতে পারো, তো সেইভাবে সমাধান করে উত্তরটা বের করে নিতে পারো। এখানে কিন্তু এটাই অ্যান্সার, কারণ দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছি, তুমি বাড়তি কাজটুকু করতে পারো তোমার নিজের স্বার্থে। ঠিক আছে, তারপরে দেখো 5এরটা, স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। মানে একবার গেল আবার ফিরে এলো, মোট সময় হচ্ছে 10, মোট সময় টোটাল টাইম। ঠিক আছে, তাহলে আমরা এখানে টোটাল টাইমটা কত হচ্ছে সেটাই বার করার চেষ্টা করব। তাহলে দেখো স্রোতের বেগ বলে দিয়েছে ঘন্টায় 2 কিমি, তাহলে স্রোতের গতিবেগ যখন নদী তার নিজস্ব গতিবেগ নিশ্চয়ই থাকবে, না হলে তো স্রোতের বেগ পাবো কোথায়? অনুকূলে বেগ বলে দিয়েছে, তাহলে ধরে নিচ্ছি আমরা, ধরে নিচ্ছি এখানে যে নৌকার নিজস্ব একটা বেগ থাকবে, তাহলে নৌকার বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, তাহলে এটা হচ্ছে নৌকার বেগ। স্রোতের বেগটা বলে দিয়েছে, স্রোতের বেগ হচ্ছে, আরেকবার দেখে নেবে, 2 কিমি পার ঘন্টা, কিন্তু ভুল বসাবে না। ঠিক আছে, এই নৌকার বেগ আর স্রোতের বেগ দুটোর যোগফল, মানে যদি নৌকাটা স্রোতের দিকে যায় তাহলে দুটোর যোগফল, কারণ তখন তো নদীর স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, তাহলে নৌকাকে স্রোত ঠেলে নিয়ে যাবে, তার মানে নৌকাটা বেশি দ্রুত বেগে যায়, সেইটাকে বলা হয় অনুকূলে বেগ। তাহলে অনুকূলে বেগটা হয় x প্লাস 2 কিমি পার ঘন্টা। আর যখন তার বিপরীত দিকে, মানে এদিকে স্রোত দিচ্ছে এদিকে নৌকা আসছে, তাহলে পরস্পরকে ঠেলা দিয়ে আসবে, তার মানে নৌকার গতিবেগটা তখন আস্তে আস্তে কমতে থাকে, মানে নৌকার নিজস্ব গতিবেগ থেকেও কমে যায়, তো সেটাকে বলা হয় প্রতিকূলে বেগ। তাহলে প্রতিকূলে বেগটা হচ্ছে x মাইনাস 2 কিমি পার ঘন্টা, কারণ স্রোত তখন তার নৌকাকে বাধা দেয় যেতে। তো এখানে দেখো বলেছে যে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বটাই আবার ফিরে এসেছে, তাহলে 21 কিলোমিটার গেছে আবার 21 কিলোমিটার এসেছে, তাহলে অনুকূলে 21 কিমি যেতে সময়, আবার এখানে আমরা সময়টাই বার করছি, তো একটু আগে আমরা দেখেছিলাম সময় হচ্ছে t/v, v মানে হচ্ছে বেগ, তাহলে সময় হচ্ছে 21 বাই অনুকূলে বেগ x প্লাস 2 ঘন্টা, আর 21 কিমি এটা প্রতিকূলে, 21 কিমি প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগবে 21 বাই প্রতিকূলের বেগ মানে x মাইনাস 2 ঘন্টা। এবার দেখো এখানে কিন্তু ডিফারেন্স নয়, এখানে টোটাল টাইম যেতে আর আসতে মোট টাইম দেওয়া আছে 10 ঘন্টা, তাহলে শর্তটা কি হবে? শর্ত হচ্ছে 21 বাই x প্লাস 2 প্লাস 21 বাই x মাইনাস 2 সমান হচ্ছে 10, প্লাস কিন্তু দুটোর যোগফল। তো এইগুলো অঙ্ক করার সময় একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এটাকে একটু সরল করে দিতে হবে, কারণ আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে বলেছে, তাহলে দ্বিঘাত সমীকরণের আকার মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে লিখতে হবে। তাহলে আমরা লসাগু করে নিচ্ছি, x প্লাস 2 x মাইনাস 2 যদি লসাগু হয় তাহলে উপরে পাচ্ছি দেখো x প্লাস 2 ভাগ হয়ে গেলে x মাইনাস 2 টা থাকছে, তাহলে 21 ইনটু x মাইনাস 2 প্লাস
21 ইন্টু এক্স প্লাস 2 সমান হচ্ছে 10। তাহলে উপরে গুণ করে দিচ্ছি 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42 বাই নিচেতে দেখো a প্লাস b a মাইনাস b রয়েছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে 10 হলো। তাহলে আমরা পাচ্ছি 42টা তো কেটে যাচ্ছে, 21 আর 21 আবার যোগ করলেও 42 হয়, তাহলে 42 ইকুয়াল টু হচ্ছে কোণাকুণি গুণ 10x স্কয়ার মাইনাস 4 দশে 40। সরি এখানে 21 21 42 x আছে। এবার কি করব, এই 42 x টাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, কারণ ওদিকে x স্কয়ারটা আছে, ওই x স্কয়ারটাকে এদিকে না নিয়ে এসে কারণ x স্কয়ার কিন্তু প্রথমে লিখতে হবে, তাহলে 10x স্কয়ার তারপরে 42 টাকে নিয়ে যাচ্ছি, তাহলে 42 টা দিকে প্লাস আছে, ওদিকে গেলে হবে মাইনাস 42x, এদিকে কিন্তু আর এদিকে পড়ে আছে মাইনাস 40টা, তাহলে মাইনাস 40টা এইদিকেই থাকছে, আর এদিক থেকে যেহেতু 42 চলে গেছে এদিকে তো আর কেউ নেই যেদিকে, সেদিকে আমরা 0 বসাচ্ছি, আর 0টাকে আমরা ডান দিকে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে লেখা যায়। এবার আমি কি বলেছিলাম মনে আছে একটু আগে, যদি প্রত্যেকটা পদকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা করে দিয়ে সরল আকারে লিখতে হয়। তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা হবে 5x স্কয়ার, এটা হবে 21x, আর এটা হবে 20 সমান হচ্ছে 0। ঠিক আছে, এই দুইটা কিন্তু কমন নিয়ে রাখার দরকার নেই, কারণ এটা বোথ সাইডকে 2 দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, মনে থাকবে নিশ্চয়ই। তারপরে দেখো 6এরটা পড়ে নাও আগে। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এটাকে সমীকরণের আকারে লিখতে হবে। তো এটাকেই বলা হয় সমীকরণের আকার, মানে কিন্তু সবসময় জানবে এটা অঙ্কের ভাষায় প্রকাশ করা, যেটা এখানে লেখা রয়েছে ভাষা দিয়ে, মানে সাহিত্যের ভাষা দিয়ে, সেইটাকে আমরা প্রকাশ করব অঙ্কের ভাষা দিয়ে। ঠিক আছে, তো অঙ্ক ভাষা সাহিত্যের ভাষা থেকে কিভাবে অঙ্কের ভাষা হচ্ছে, এটা কিন্তু শুধু আমার অঙ্কটা আমি করে দিলাম আর এটা দেখে লিখে নিলে তা করলে কিন্তু কখনোই অঙ্ক শিখতে পারবে না। কেন করছি, কিভাবে হচ্ছে, কি করে হচ্ছে, এই প্রশ্ন যতক্ষণ না তোমার মাথায় আসছে ততক্ষণ কিন্তু অঙ্কগুলো হবে না। আর প্রশ্নগুলো তখনই মাথায় আসতে থাকবে যখন আমার কথাগুলো শুনবে। ঠিক আছে, তাহলে শুনে লেখো। তাহলে এখানে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। কার বেশি সময় লাগে? মজিদের। কার অপেক্ষা? মহিম অপেক্ষা। তাহলে আমরা যদি মহিমেরটা জানি তাহলে মজিদেরটাও জানতে পারবো। তাহলে ধরে নিচ্ছি মহিমের সময় লাগে x ঘন্টা, তাহলে মজিদের সময় লাগবে, পড়ে নেবে আরেকবার, বলেছে 3 ঘন্টা বেশি মানে +3, একটু আগে বললাম 3 ঘন্টা বেশি মানে x + 3। তারা একসঙ্গে কাজটা করলে 2 ঘন্টায় শেষ হয়। তো একসঙ্গে কাজ করলে আমরা প্রথমে 1 ঘন্টায় কি কতটা করছে বার করতে হয়। তাহলে মহিম 1 ঘন্টায় করছে, মহিম 1 ঘন্টায় করে 1/x অংশ, কারণ x ঘন্টায় পুরোটা করছে, আর মজিদ 1 ঘন্টায় করছে 1/x + 3 অংশ। 2 ঘন্টায় দুজনে পুরো কাজটা করছে, তাহলে 2 ঘন্টাতে মোট কাজ মানে 1 অংশ, তাহলে একত্রে 1 ঘন্টায় করতে পারছে 1/x + 1/x + 3। ঠিক আছে, তাহলে শর্ততে হচ্ছে 2 ঘন্টায় এরা পুরো কাজটা করছে, তাহলে শর্ত হচ্ছে 2 * 1/x + 1/x + 3 সমান হচ্ছে পুরো কাজ মানে 1। ঠিক আছে, তো এটা থেকে নিশ্চয়ই সরল করে অঙ্কটাকে দ্বিঘাত আকারে নিয়ে যেতে পারবে, তাহলে এটা নিজে শেষ করবে। ঠিক আছে, তারপরে দেখো 7এরটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো এখানে সবসময় মাথায় রাখবে অঙ্ক আর সংখ্যা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এই দুটোতে যেন গুলিয়ে না যায় কোনো সময়। অঙ্ক যেমন ধরো একটা সংখ্যা হচ্ছে 52, এই 5 হচ্ছে একটা অঙ্ক, 2 হচ্ছে একটা অঙ্ক, কিন্তু 52 একটা সংখ্যা। ঠিক আছে, 52 একটা সংখ্যা যাতে দুটো অঙ্ক আছে, তাহলে 52 একটা 2 অঙ্কের সংখ্যা।
আমরা 52 কে পাটিগণিতে পাশাপাশি লিখি, কিন্তু বীজগণিতে এইভাবে লিখতে হয় 5 10 2 52, মানে 5 কে 10 দিয়ে গুণ করে 2 যোগ করলে হবে 52, এইভাবে লিখতে হয় বীজগণিতে। তাহলে এটা আমরা বীজগণিতের অঙ্ক করছি, এখানে কিন্তু সংখ্যাটা পাশাপাশি না, এইভাবে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নেব একটা অঙ্ককে। কোন অঙ্কটা ধরবো দেখো, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা নিশ্চয়ই দশকটাকে ধরে নেব, কারণ দশকটাকে ধরলেই আমরা এককটা পেয়ে যাচ্ছি। তাহলে ধরে নিচ্ছি দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে x, তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে x + 6, কারণ বলেছে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এখানেই শেষ নয়, এরপর সবসময় আমাদের সংখ্যাটা লিখতে হয়। অতএব সংখ্যাটি হবে কত হবে বললাম, সংখ্যা কিভাবে লিখতে হয়, এইভাবে। এটা এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ, তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা। তাহলে আমাদের হবে 10 × x + x + 6, মানে এককের অঙ্ক। তার মানে টোটালি আমরা পাচ্ছি 11x + 6 হচ্ছে সংখ্যাটা। এবার কি বলেছে দেখো শর্ততে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল, নট সংখ্যা। আবার বলছি, অঙ্ক আর সংখ্যার মধ্যে মিশিয়ে দেবে না কিন্তু। অঙ্কদ্বয়ের, এই দুটো হচ্ছে অঙ্ক, তাহলে শর্তটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল x × x + 6, এটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল। কত হবে আবার একবার পড়ো, সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যা কোনটা, এটা হচ্ছে সংখ্যা, তাহলে এই সংখ্যাটা থেকে 12 কম মানে -12, একটু গুণ করে দেবে, এটা x² + 6x সমান হচ্ছে 11x - 6 আর 12 বিয়োগ করলে -6, তার মানে x² 11 টা এদিকে আসবে, এটা নিজে শেষ করতে পারবে। ঠিক আছে, কিছু না, আর একটা লাইন ছিল, 11 টা এদিকে নিয়ে এসে 6 এর সঙ্গে যোগ বিয়োগ যা হবে করবে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো 6 থেকে 8 নম্বরটা আজকের শেষ অঙ্ক। 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠে বাইরের চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গমিটার। তো এই ভাষাটাকে আমাদের অঙ্কের ভাষায় প্রকাশ করতে হবে। খেলার মাঠের বাইরের চারপাশে রাস্তা আছে, ঠিক আছে। তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 45, প্রস্থ হচ্ছে 40 মিটার, বাইরের চারিপাশে সমান চওড়া রাস্তা আছে, ধরে নিচ্ছি রাস্তাটা হচ্ছে x মিটার চওড়া, সব দিকেই x মিটার করে চওড়া, এই চওড়াটা হচ্ছে x মিটার, চওড়াটা হচ্ছে x মিটার, ঠিক আছে। তাহলে চওড়াটা যদি x মিটার হয়, তার মানে এখানটাও x মিটার, এদিকেও x মিটার, তাহলে বাইরের দিকে হবে কত, 45 + 2x হয়ে যায়, এদিকে হবে 40 + 2x, কারণ এদিকে x বাড়ছে, এদিকে x বাড়ছে। তাহলে এখানে আমরা লিখব যে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার, প্রস্থ বলে দিয়েছে 40 মিটার, তাহলে ক্ষেত্রফলটা হবে 45 × 40 বর্গ মিটার, 4 × 5 = 20, 4 × 4 = 16, 17 18 বর্গ মিটার হলো। এইবার আমরা লিখব রাস্তা সহ, কারণ রাস্তা আছে বাড়ির দিকে, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হবে কত হবে বললাম, 45 ছিল, যেহেতু এদিকে x এদিকে x, দুদিকেই তো x x করে বাড়ছে, তাহলে 2x বাড়ছে। প্রস্থটা হবে 40 ছিল, 2x বাড়লো, তাহলে ক্ষেত্রফলটা হবে 45 + 2x দৈর্ঘ্য, 40 + 2x হচ্ছে প্রস্থ হলো। শর্ত কি না, টোটাল ক্ষেত্রফল থেকে যদি মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে শর্তটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল, মানে এটাকে একটু গুণ করে নিতে পারো, তোমরা গুণটা করবে, 45 + 2x * 40 + 2x মাইনাস এইটা 1800 সমান হবে 450। এই গুণটা করে নিয়ে এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করার দায়িত্ব তোমার নিজের। এটা অঙ্কটা নিজে শেষ করে দ্বিঘাত সমীকরণে নিয়ে আসবে, তাহলে জানবো আমি অঙ্কটা তোমরা করতে পেরেছো। ঠিক আছে।
এখন আমি একটা প্রশ্ন করতে চাই তোমাদের, তুমি ভিডিওটা দেখলে কিনা বা প্রশ্নমালাটা শিখলে কিনা সেইটুকু জানার জন্য তোমরা হ্যাঁ বা নাতে উত্তর দেবে, ইয়েস অর নো লিখবে কমেন্টের মধ্যে। তাহলেই আমরা বুঝে যাব যে তুমি পুরো ভিডিওটা দেখেছো না অঙ্কগুলো করেছো কি না করেছো। একটি প্রশ্নটা হচ্ছে a = 0 হলে ax² + bx + c = 0 সমীকরণটি দ্বিঘাত হবে। এইটার উত্তরটা কি হবে? ইয়েস অর নো, ইয়েস অর নো, তুমি কমেন্টে কোনটা লিখছো সেটা আমি দেখতে চাই। ঠিক আছে।